টানা ৩ মাস তিনি ছিলেন গুমের অন্ধকারে। একটা সময় মনে হয়েছিল যে এর থেকে মেরে ফেলাই ভালো। অনেক কষ্টটা আসলে আর নেওয়া যাচ্ছিল না। হতে পারতেন মৃত্যুর প্রতিচ্ছবি কিংবা কারো অশ্রুর ধারাপাত। আমি বিধবা হয়ে গেছি, ওকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, তো ওই নিউজটা নেওয়ার মতো ছিল না। মানুষের ভালোবাসায় হয়ে গেলেন জনপ্রতিনিধি, পা রাখলেন জাতীয় সংসদে। অন্ধকার প্রকোষ্ঠ থেকে গণতন্ত্রের আলো, আজ আমরা মুখোমুখি হব সেই অভিযাত্রার। যেই মানুষটি এক সময় জানতেনই না পরের সূর্যোদয় তিনি দেখতে পারবেন কিনা, জনগণের ভালোবাসায় তিনি আজ পৌঁছে গেছেন জাতীয় সংসদে। তিনি আনিসুর রহমান তালুকদার খোকন, আমাদের আজকের গল্পের নায়ক। সাথে আছেন তার জীবনসঙ্গিনী, যিনি তাকে এই দুঃসময়ে দীর্ঘ সময়ে সাহস দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন এবং সামলেছেন সংসার আড়ালে থেকে। আমরা এই দুজনকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারা? আপনাদের জীবনের গল্প দিয়ে শুরু করতে চাই। কেমন দুঃসময় আপনাদের জীবনে বয়ে গেছে? সেই দুঃসময় প্রত্যেকটা মুহূর্ত কেমন ছিল? গুম ছিলাম, ডিবির কাছে অনেক দিন রিমান্ডে ছিলাম, কারাগারে ছিলাম, বাসায় অনেক রাত ঘুমাইতে পারি নাই। সব কিছু আমরা যেভাবে ছিলাম তার থেকে বেশি কষ্টে ছিল পরিবারের সকল সদস্য। কারণ যখন একটা মানুষ গুম থাকে কিংবা কারাগারে থাকে, শুধু সেই গুম থাকে না, কারাগারে থাকে না, তার পুরো পরিবার, স্ত্রী, সন্তান সহ বাবা মা সবাই মনে হয় কারাগারে থাকে। যেদিন গুম হয়েছিলেন 2015 সালে, প্রথম মুহূর্তটি কেমন ছিল আপনার জীবনে? 15 সালে যখন গাড়িতে তুলে মেট্রো শপিং মল, এই যে মাস্টারমাইন্ড স্কুলের গেট থেকে, তখন আমি যখন চোখ বেঁধে ফেলে, পিছনে হ্যান্ডকাপ পরে, তখন আমি বুঝছিলাম যে আমাকে বাজেভাবে গ্রেপ্তার করতেছে। তখন শুধু এই স্ত্রী সন্তান, মানে মনে হইতেছে আর মনে হয় কোনো দিনই দেখা হবে না, এই যে যাচ্ছে এটাই মনে হয় শেষ। মানে যখন আপনাকে গুম করে রাখা হয়েছিল, কখনো কি মনে হয়েছে আবার আলো দেখতে পাবেন, আবার পরিবারের কাছে ফিরতে পারবেন? ছোট রুমটার মধ্যে একদমই একটা কবরের মতো, সেইখানে যখন রাখলো, আমি একটু মানে চোখ খাওয়ার সময় তো চোখটা খুলে দিয়ে ওরা হয়তো এভাবে দিয়ে সরে যেত। আমি যখন ওয়ালে সোহেল গ্যান্ডারিয়া, আমার একটা কর্মী ছিল, ওর নামটা লেখা দেখলাম, তখন বুঝছিলাম যে আমি ফাইনালি গুম, আমাকে আর হয়তো কোনো দিন আর পরিবারের কারোর সাথে দেখা হবে না। তখন কষ্টটা অনেক গুণ বেড়ে গেছে। মানে তখন থেকেই শুরু হয়েছে মূলত, মানে মূল কষ্টটা, যে মনে হয় আর কোনো দিনই আমার বাচ্চাদের সাথে দেখা হবে না, আমার স্ত্রীর সাথে দেখা হবে না, পরিবারের কারোর সাথে দেখা হবে না। আমি একটু ভাবির কাছে জানতে চাই, যেদিন ভাই গুম হলেন, আপনি যখন শুনলেন যে আপনার স্বামী গুম হয়েছে কিংবা তার খোঁজ পাচ্ছেন না, নিজেকে কিভাবে সামাল দিয়েছেন? ওর সাথে বিয়ে হওয়ার প্রথম রিজনটাই ছিল আমার ওর ভিতর লিডারশিপ কোয়ালিটি দেখতে পেয়েছিলাম। শুধু নিজের জন্য না, সে সবার জন্যই ভাবতো। তো 6ই মার্চ আমাদের সাথে দেখা করার দিন, আমাদের বাসায় আসার কথা। তো রাত 8টার সময় আসবে, কিন্তু 8টার পর আর আসছে না দেখে আমি যতটুকু সম্ভব আমি যোগাযোগ করার চেষ্টা করলাম, কারণ ওকে কোনোভাবে রিচ করতে পারছিলাম না। তো সারাটা রাত আমি যোগাযোগ করার চেষ্টা করেছি। আমার তখনই মনে হয়েছিল যে ও হয়তো মিসিং বা ওকে গুম করা হয়েছে। সেদিন আসলে বলার মতো না, এই এক্সপিরিয়েন্স আসলে। আমি তখন, আমার দুটো ছোট ছোট বাচ্চা, আমার শুধু মনে হচ্ছিল ওদের বাবা প্রয়োজন, আর কিছুই না। তখন আমার রাজনীতি, আমার নিজের কথাও মনে হয়নি, যে আমার স্বামীর কথা। আমার শুধু মনে হচ্ছিল যে আমার হাজব্যান্ড হিসেবে না, একজন বাবাকে প্রয়োজন। তো আমি সারাটা রাত ছিলাম, আমি জায়নামাজে ছিলাম। যখন অনেকে হয়তো বলতো কিনা যে আনিসুর রহমান খোকন আর ফিরে আসবেন না, এরকম বাস্তবতার সম্মুখীন আপনাকে হতে হয়েছে কিনা? আর হলে তখন মনকে কিভাবে সামাল দিয়েছেন আপনি?
আসলে বর্ণনা করার মতো না। মানে আপনার আমি আশপাশের প্রতিদিনই মানুষজন এটি বলতো কিনা হ্যাঁ, যে আমাকে অনেক কিছুই শুনতে হয়েছে যে আমি বিধবা হয়ে গেছি, তারপর ওকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে। তো ওই নিউজটা নেওয়ার মতো ছিল না। তারপর আমি ভাবতাম যে আল্লাহ তাআলা চাইলে সবই পারেন। একটা অপেক্ষা ছিল, দেখি না আর কিছুদিন। এভাবেই অপেক্ষা করতে করতে আমার আমার শক্তি ছিল আমার 2 মেয়ে। কারণ ওদের দিকে তাকালে আমার তখন আর কিছুই ভালো লাগতো না। আমার মনে হতো যে না, ওদের বাবাকে ফিরিয়ে আনতেই হবে। ধৈর্য ছিল, এখনও ধৈর্য ধারণ করছি। ওর বেঁচে থাকাটা জরুরি, দেশের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য তো অবশ্যই। যখন আপনি অন্ধকার প্রকোষ্ঠে আপনাকে রাখা হয়েছে, কার মুখটা আপনার সবচেয়ে বেশি মনে পড়েছে? তখন 2 মেয়ে, ওদের চেহারাটাই সবসময় মনে হয় সবসময় সামনে থাকতো, ওদের চেহারাটাই সবসময় থাকতো। প্রত্যেক মুহূর্তে কি এমন হয়েছে যে আসলে মৃত্যুর জন্যই ক্ষণ গণনা বা প্রহর গণনা, যে যে কোনো সময় হয়তো? সময় মনে হয়েছিল যে এর থেকে মেরে ফেলাই ভালো, মানে এই কষ্টটা আসলে আর নেওয়া যাচ্ছিল না। কখনো কি ভেবেছেন ওই অন্ধকার প্রকোষ্ঠে থেকে যে একটা সময় জাতীয় সংসদে আপনি যাবেন? মনে হয়েছে যে আল্লাহ যদি আমাকে হয়তো জীবিত রাখে, তাহলে হয়তো পার্টির আমি সর্বোচ্চ জায়গায় যাব। কারণ এই এই ত্যাগ, এই দেশের প্রতি ভালোবাসা, এই যুদ্ধ, মানে এর কষ্ট, মানে এটা পার্টি স্মরণে রাখবে, মনে রাখবে। ভাবি, আপনার কি কখনো এরকম হয়েছে যে দরজার একটা কড়া নাড়ার শব্দের অপেক্ষায় থাকতেন যে হ্যাঁ উনি হয়তো দরজায় এসেছেন? এই অপেক্ষাটা কত ভারী ছিল? আমি অপেক্ষায় ছিলাম। আমার মনে হতো এই তো আজকে মনে হয় চলে আসবে, আজকে হয়তো কিছু জানতে পারবো। প্রত্যেকটা সেকেন্ড আমার কাছে ইম্পর্টেন্ট ছিল, এত প্রেশিয়াস আমার। আসলে আমি না এই কথাগুলি আমি বর্ণনা করতে পারবো না, কিন্তু আমার এখনও 2015 সালে ও গুম হয়, আজকে 2026, এখনও আমার মনে হয় যে আমি সেই সময়টাতে আছি। ভাইকে ফরিদপুর কারাগারে রাখা হয়েছে, এই খবরটা কিভাবে জানলেন? আমাকে একজন ফোন করেন, আননোন নাম্বার থেকে একজন আমাকে ফোন করেন। তখন আমার কাছে এক একটি ফোন কলের জন্য আমি বসে থাকতাম যে কখন ওর খবর আসবে আমার কাছে। 15ই জুন আমার কাছে ফোন আসে দুপুর 1টার দিকে, একটি আননোন নাম্বার থেকে ফোন আসে। তো হঠাৎ করে একজন আমাকে বললেন যে ভাইকে তো ফরিদপুরে রাখা হয়েছে। তো আমি বিশ্বাস করিনি, কারণ এরকম ফোন কলস আমার অনেক আসতো। টানা 3 মাস ধরেই কিন্তু আমাকে বলতো যে এখানে ভাই আছেন, ওখানে উনি আছেন, কিন্তু আমি তো বিশ্বাস করতে পারতাম না। তারপরে আমি যোগাযোগ করার চেষ্টা করতাম, কিন্তু সেদিন আমি কথাটা আমার কাছে মনে হলো যে কে আপনি? তখন বললো যে উনি ওনার পরিচয় দিতে চাইলেন না, উনি প্রশাসনেরই একজন। বললো যে ভাইকে ছেড়ে দেওয়া হবে, আজকে হ্যান্ড ওভার করা হবে ফরিদপুর থানায়, তো আপনি জাস্ট অপেক্ষা করেন, আল্লাহ আল্লাহ করেন। 3 মাসের অন্ধকার প্রকোষ্ঠ থেকে যেদিন আপনি বের হলেন, আলো দেখলেন, তখন আপনার কি মনে হলো যে জীবনের যে আবার নতুন করে জীবন পাওয়া বলা যায়, এটা আপনার কাছে এটা নতুন জীবন পাওয়ার মতো কিনা? ফজরের আজানের ঠিক একটু আগে চোখটা খুলে দেয়, খুলে দেওয়ার পরে গাড়িতে যারা ছিল দেখি বিভৎস চেহারা, এত বড় চুল, গোপ, সিভিলে সব। ওরা কোনো প্রশাসনের লোক না, মনেও হয় নাই যে তারা প্রশাসনে। তো তখন আমাকে গাড়ি থেকে নামানোর পরে আমি সোহাগ, জনি তো নামালো, নামে বলে তো তোমরা সামনের দিকে হাঁটো। যখন ওরা হাঁটতে বললো তখন আমার কাছে মনে হয়েছে তখন মনে হয় পিছন থেকে গুলি করে দিবে, এরকমই তো হয়, নির্জন জায়গায় নিয়ে যায়, মানুষ নেই কিছু না। আমাদের এরকম ফুটপাতে রাস্তার পাড়ে, হাইওয়ে কিন্তু এরকম পাড়ে বসালো, বললো এখানে বসেন আপনারা। তো আমরা এভাবে বসলাম, বসার পরে দেখে গাড়ি থেকে বস্তাগুলো বের করো। তো বস্তা বের করলো, বস্তা বের করে আমাদের সামনে সাইডে রেখে সামনে কতগুলো হাত বোমা আর হলো পেট্রোল বোমা এইভাবে সাজালো, সাজায় একদম লাইন দিয়ে সাজায়। তখনও আমি আতঙ্কে, এইগুলো সামনে রেখে হয়তো মেরে ফেলবে। সাথে সাথেই দেখি র্যাবের 2টা গাড়ি চলে আসছে, পোশাকধারী র্যাব। তখন আমার মনে হয়েছে যে ওরা আমাদেরকে হ্যান্ড ওভার করবে। এই যে তখন কি সামনে বোমা নাকি ওইটা আসলে আমার বিষয় ছিল না, আমার বিষয় ছিল আল্লাহ আমাকে নতুন করে জীবনটা ফেরত দিছে। মানে আপনার কাছে কি মনে হতো যে আগে তার সঙ্গে খুনসুটি বা এমন কোনো মুহূর্ত যখন তিনি নাই তখন সেগুলো আরও বেশি করে ফিল করছিলেন? ঘুম ভেঙে যাওয়ার পর আমার মেয়েটা তখন ছোট স্কুলে নিয়ে যেতাম, বাবা মেয়ে একসাথেই ব্রাশ করতো, ফ্রেশ হয়ে স্কুলে যেত। কারণ তখন আমার ছোটো মেয়ের বয়স একদম 2-3 মাস ছিল। আমি ছোটো মেয়ের জন্য আমি বাসায় থাকতাম, সকালবেলাটা শুরু হতো বাবা মেয়ের। তো তখন আমি সকাল থেকেই মনে হতো যে এই ব্রাশটা তো ওর, ও
ও তো ব্রাশ করতে পারছে না, মানে সিম্পল, কিন্তু মনে হতো যে এত গভীর, ও তো পানি খেতে পারছে না। মানে আমি যাই না, আমি তো আর দেখতাম না, তবে আমার ভিতর থেকে মনে হতো যে ও তো কষ্টে আছে। তো প্রত্যেকটা মোমেন্ট আমার এখনও মনে আছে যে ওর পছন্দের খাবারগুলি আমি বাসায় আর কখনো রান্না করা হয়নি। একজন রাজনীতিকের স্ত্রী হিসেবে যে কষ্টটি করতে হয়েছে আপনাকে আরও বেশি করতে হয়েছে, কারণ ভাই গুম ছিলেন। এই যে একটা অনিশ্চয়তা, দুটো ছোট বাচ্চা, সংসারটা কিভাবে সামাল দিয়েছেন? আমি কখনো দমে থাকতে চাইনি, আমি অপেক্ষায় ছিলাম। খুব আসলে স্ট্রাগল পিরিয়ডটা তো বলার মতো না, মানে একজন মা হিসেবে বলবো আমি সব জায়গায় খুবই স্ট্রং, একজন স্ত্রী হিসেবেও অনেক স্ট্রং, কিন্তু যখন সন্তানের মা হিসেবে আমি ওদের দিকে তাকাতাম, আমার মনে হতো যে আমি হয়তো আর পারবো না। আমি প্রতিদিনই উঠে দাঁড়াতাম, প্রতিদিনই ভেঙে পড়তাম, কিন্তু মনে হতো যে না, একদিন তো আসবে, সেই সময়টার তো অপেক্ষা করতে হবে। তো ওর ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ওর দল, তো সেকেন্ড লিস্টে হয়তো আমরা, মানে আমি ফিল করি, কারণ ওর আসলে প্রত্যেক মানুষেরই তো কিছু ড্রিম থাকে, তো ওর হচ্ছে দল, রাজনীতি। তো আমি সেটিকে শ্রদ্ধা করতাম, তো সেই জন্য হয়তো পেরেছি। আমরা যদি কারো পরিবারের যে কেউই হোক, যদি কারো কাজের প্রতি সম্মান রাখি, শ্রদ্ধা রাখি, তাহলে তার পাশে থাকা সম্ভব। আর এটি মনে হয় আমাদের শক্তি ছিল। যেদিন শপথ নিলেন ওই দিন কি আপনার কাছে ওই অন্ধকার সময়ের কথাগুলো মনে পড়েছে? যে সবাই হয়তো খুব এনজয় করতেছে সংসদ সদস্য হয়ে, কিন্তু আমি আসলে মানে এত এনজয় করতে পারতেছি না, মানে এতটা উৎফুল্ল বা এরকম আসলে না। আমি যে মানুষগুলার সাথে মানে সাথে নিয়ে যুদ্ধ করেছি, বেসিক্যালি সব কষ্ট যদি আমি এক জায়গায় করি, তাহলে এখনও ওই রকম ভালো দিন এখনও আমাদের জন্য না, চ্যালেঞ্জটা এখনও শেষ হয়নি। অভিমান কে বেশি করেন ঘরে? মানে অভিমানের দিক থেকে কে এগিয়ে আছেন? অভিমান তো বরাবরই মেয়েরাই করে, তো আমারই থাকে। ও অসম্ভব ভালো মানুষ, ওর তেমন কোনো রাগ নেই। আমার অভিমান তেমন হয় না, যে আমাদের আসলে রাগ টাগ তেমন নেই, কারণ আমরা এমন চ্যালেঞ্জ ফেস করে আসছি, সেখানে রাগের কোনো আসলে জায়গা নেই। বাস্তবতার সাথে আমাদের বাস্তব জীবনটা এমন যেখানে আর এই অভিমান করা, হ্যাঁ। এগুলো করার সুযোগ নেই। সারা মানে জীবনে দর্শনের একটা- মতো জীবন মনে হয় মানে না একজন আমাদের। মানে এই জীবনটা শুরু 9 থেকে, মানে কষ্ট আর কষ্ট, পরিবার, ওর বাবা মারা গেলেন, আমাকে খুঁজতে খুঁজতে সে এই যে লিভারের সমস্যা হয়ে গেল, জন্ডিস হলো, সে হসপিটালেও ভর্তি হলো না, সে মারা গেল। আমাকে লাশটা নিয়ে, আমার ওয়াইফ লাশ নিয়ে জেলখানায় গিয়ে আমাকে দেখাইতে হয়েছে। বড় মেয়ের জামাই হিসেবে খুবই আদরের ছিল, তো তো আমাকে বলতো যে, মানে আমি তো কাঁদতাম, আমি আসলে কারোর সামনে কাঁদতে পারি না, আমার ইমোশনটাকে দেখাতাম না, কারণ আমি কাঁদলে আমার বাচ্চারা কাঁদবে। তো আমার বড় মেয়েকে দেখতাম, ও আমার থেকে বেশি স্ট্রং। তো ও কী করতো, ওর বাবার শার্ট বা কোনো পারফিউম নিয়ে ও বারান্দার কোনায়, যেখানে আমি ওকে খুঁজে পাবো না, প্রতিদিন কাঁদতো, কিন্তু ওর চোখের পানিটা আমাকে দেখাতো না। এখন যে বাংলাদেশ, পরিবর্তিত বাংলাদেশ, আপনি আপনার জায়গা থেকে কিংবা ভাবি আপনার জায়গা থেকে ভবিষ্যতের বাংলাদেশকে কেমন বাংলাদেশ দেখতে চান? ভবিষ্যতের বাংলাদেশ আসলে যেখানে সবাই আমরা ভালো কাজের সাথে যুক্ত থাকব, দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের প্রধান কাজ। তো আমি আশাবাদী, কারণ এখনকার যে আমরা যে পার্লামেন্ট চলছে, আপনারা সবাই জানেন, আমরাও জানি যে এই প্রাণবন্ত যে পার্লামেন্ট, তো এটা কিন্তু আমাদের তরুণ থেকে শুরু করে শিশুরা কিন্তু আগে ততটা আগ্রহ দেখায়নি, এখন কিন্তু সবাই জানে, দেখছে। তো আমি মনে করি যে আশাবাদী একটি নতুন সুন্দর দেশ করার জন্য যে আমাদের যা যা প্রয়োজন এই সরকার করছেন। আমি আরও বলতে চাই, আপনাদের মাধ্যমে পাশে বসে আছেন যিনি, তার কাছে আমার অনেক আশা যে তাদের হাত ধরেই আমাদের তরুণ সমাজ ভালো কিছু শিখবে, বিনয়ী হবে। প্রথম কথা হচ্ছে, বিনয়ী না হলে তরুণরা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। তাদের শ্রদ্ধা নিয়েই, বড়দের সম্মান করেই ছোটরা যেন ভালো কিছু শিখে। এই যে এত ব্যস্ততা, এত যুদ্ধ, এত ঝড়, এর মধ্য দিয়েও নিজেদের জন্য কিভাবে সময় বের করেন, ম্যানেজ করেন কিভাবে? মানে আমাদের মতো যারা রাজনীতিক আছে, তাদের অনেক কষ্ট করতে হয়, আমাদের বিশেষ করে সব কিছু মিলে অনেক বড় ধরনের একটা কষ্ট আমাদের। ধরেন আমাদের রাত 3টার সময় অনেক সময় ঘুমাতে যেতে হয়,
পরিবারের কারণে অনেক সময় 6টায় আবার ঘুম থেকে উঠতে হয়, আবার পরিবারকে 2 ঘন্টা সময় দিয়ে, মানে জীবনটাই এরকম। দেখা গেছে 6টায় উঠে আবার বাচ্চাদেরকে স্কুলে দিয়ে সোজা কোর্টে চলে গেছি হাজিরা দিতে। কোর্টে হাজিরা দিয়ে কোনো প্রোগ্রামে এই দুজনে শেয়ার করে আমি দিয়ে এসছি, ও বাচ্চাদের নিয়ে আসছে, মানে এইভাবেই আর কি জীবন। দুজনের ব্যালেন্স করে টাইমটাকে মেনটেন করে আসলে এটা হয়ে গেছে এখন। হ্যাঁ, জীবনটাকে আপনি যেখান থেকে দেখে এসেছেন, যে বিভীষিকা দেখে এসেছেন, সেখান থেকে এখনকার জীবনটাকে আপনি কিভাবে দেখছেন, উপভোগ করছেন? 5 তারিখের পরে সবচেয়ে বড় হলো যে এই যে বাবা মা আমার বাবা মারা গেছে, এই যে একটা সন্তানের জন্য যেমন বাবা মার একটা চাহিদা, আমারও যেমন আমার সন্তানকে দেখার একটা ইচ্ছা, অন্তত এইটুকু নিশ্চয়তা 5 তারিখের পরে আছে যে আমি সন্তানদের সাথে আমার স্ত্রী আমরা এক জায়গায় আছি। এই এক জায়গায় থাকাই যেত না। দেখা গেছে বাচ্চাকে স্কুলে আনছি, একটা সোর্স থেকে খবর পাইছি স্কুল থেকে র্যাব আমাকে নিয়ে যাবে। দেখা গেছে বাচ্চাকে আমি আব্দুল্লাহ নোমান ভাইয়ের বাসা পাশে ছিল, তার বাসায় আমার বাচ্চাকে রেখে ওইখান থেকে আমাকে সরে যেতে হয়েছে। মানে এই যে রাতের বেলা অনেক কষ্টে মনে হয়েছে আজকে একটু থাকি না, আবার রাত 11টার সময়। সবচাইতে কষ্ট হয়েছে আমাদের বিয়ের পরে আমরা বেড়াতে গেছি একটা রিসোর্টে মুন্সিগঞ্জে, একটা কেউ জানে না, 9টার পরে আমরা, রাত 11টার পরে খবর আসছে এইখান থেকে সোর্স আসছে যে আপনি এখানে আসছেন, রাত 11টার দিকে আপনাকে এসে নিয়ে যাবে। পরে অন্য একটা বাড়িতে রাখে, আমরা সারা রাত জেগে থাকি, ভোর 5টার সময় পরে গাড়ি গিয়ে আবার আমাদেরকে ঢাকায় নেয়। তারপরে আবার আমার শ্বশুর বাড়ি আসি, তাকে রেখে আমি আবার ভাগি। মানে শান্তি আর ছিল না। মানে এই যে যুদ্ধ, এটা অনেক 15 বছর একটা মানুষের জীবনে আমাদের যে শ্রেষ্ঠ সময়টা, মানে বাচ্চাদের সাথে স্ত্রীর সাথে, মানে একটা আসলে ওই সময়টাই একটা যুদ্ধের মধ্যে গেছে। এখানে আমি বলবো যে 5ই অগাস্টের আগে তো আমি একা ছিলাম, রাত 12টা বাজে তখন। আর ও তো বাসায় থাকতো না। হঠাৎ করে আমি মানে আমার ডোরবেল বাজলো, লুকিং গ্লাসে দেখি অনেক বড় বিশাল টিম। তো আমি বুঝে গেছি যে কারা আসছে। 15 জনের একটা টিম। আমরা রাত 12:30 বাজে, 2টা ছোট মেয়ে আমার, আমি একা। তো তারা পুরো বাড়িটা সার্চ করলো। সার্চ করার পর একটা টাইমে আমি মনে হয় অন্য একটা রুমে ছিলাম, আমি ওনাকে চিনি না, ওনার নাম জানি না। তো আমি জাস্ট আরেকজনকে দেখাচ্ছি, যে রুমগুলো দেখাচ্ছি, আলমারি দেখাচ্ছি। তো উনি আমার মেয়েকে একা পেয়ে রীতিমতো, মানে হয় না যে একটা ছোট বাচ্চা মেয়েকে পেয়ে কোশ্চেন করা শুরু। তো এটা তো আসলে লিগ্যাল ছিল না। তো তখন আমি দৌড়ে আসছি, দৌড়ে এসে বললাম যে আপনার যদি কিছু বলার থাকে তাহলে আমাকে বলেন। পরের দিন আমাদের হচ্ছে ফ্লাইট, তো আমরা চলে যাব 1 সপ্তাহের জন্য। বাবা তার বাচ্চাদেরকে দেখবে, আমরা কিন্তু আর ওভাবে দেখা করতে পারি নাই। তো এই যে কষ্টটা আমাদের প্রত্যেকটা মোমেন্টে, যে হয়তো তার আমার মেয়ের কাছে সেটি ইন্টারন্যাশনাল একটি টুর্নামেন্ট, অনেক বড় প্রাপ্তি, সেদিন তার বাবার সাথে আর দেখা হয়নি। এই কষ্ট নিয়ে আমাদের যাওয়া, এই কষ্ট নিয়ে ও একা বাংলাদেশে থাকা, হয়তো সেদিন যদি এরকম সিচুয়েশন না থাকতো ও আমাদের সাথে থাকতো, আমাদের পাশে থাকতো। আর আজকে মনে হয় যে আমাদের কাছে একই রকম লাগে। তবে একটি ব্যাপারে আমরা নিশ্চিত, এখন আর ওকে কেউ নিতে আসবে না। এটি আমাদের সান্ত্বনা, মনে হয় যে নিরাপদ একটি দেশে আছি। এখনো কি ভাইকে কখনো এরকম মনে হয় যে কোনো শব্দ কিংবা কোনো কিছু উনি এখন আটকে ওঠে? ওর যে সবচেয়ে বড় যে লসটি হয়েছে, অনেক কিছু ভুলে যায়, আগের মতো মনে রাখতে পারে না। এটি মনে হয় 2015 থেকে, তাই না? অনেক কিছু ভুলে যায়, যে আমি একটা কিছু বললাম বা একজন কিছু বলল, মনে করতে পারে না। হয়তো অনেক বেশি টর্চারে ছিল। আর যখন ওকে আমি ওর ছবিটা দেখলাম, একজন মানুষ আমার কাছে সেদিনও আমি ছবি দেখলাম ওর 29শে জুনের ছবি। তো সেই মানুষের ছবি যদি দেখেন আর আজকের মানুষের ছবি, তাহলে বোঝা যাবে যে কতটুকু টর্চারে ছিল, কতটুকু ট্রমার মধ্যে দিয়েছিল। হ্যাঁ, আমি ফিল করি, আমি জানি না আমাকে বলে না কারণ আমি কষ্ট পাবো। তো আমি এখনও ফিল করি ঘুমানোর সময় বা হঠাৎ বসে আছি অ্যাবসেন্ট মাইন্ডে, সেটা আমার মধ্যে চলে আসলো যে আমরা তো এই সিচুয়েশনের মধ্যে দিয়ে আসছি। না মুখে বলে যে তুমি সবসময় এরকম থাকো কেন, একটু মনে হ্যাঁ হ্যাঁ, একটু অন্যমনস্ক থাকে। তুমি কেন এক জায়গায় গেলে সবাই হাসে, তুমি হাসো না কেন? এই যে কিছুক্ষণ আগে যে বললাম না,
আমার আসলে হাসিটা আসে না। অনেক সময় দুষ্টামি করি, যারা থাকে অনেক সময় আমার মুড আপ থাকে, মানে এটা কেন যেন মানে আমি Absent ওরকম minded সবসময়। মানে ওই চাঞ্চল্যতাটা, আগের যে একটা আনন্দ, ওই জিনিসটা আসে না আমার মধ্যে। আমার যেন কেন মানে সবসময় মুড আপ থাকে, মনটা ভার হয়ে থাকে, আর মানুষগুলোর কথা মনে হয় যে এদের কীভাবে কী করা যায়, এই চিন্তাটাই থাকে। আপনার চোখে কেমন বাংলাদেশকে দেখেন? শোনো, আমার মতো হয়তো সবাই দেখবে না। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীও অনেক নির্যাতিত, তারও অনেক জীবনে অনেক কষ্ট, তার ফ্যামিলির সদস্য, তার মা, তার বাবা, তার ভাই, তারা সবাই জীবনে যে কষ্ট করে গেছেন, তার জীবনে অনেক কষ্ট। আমি আশা করি তিনি সেই কষ্টটাকে ধারণ করে এই বাংলাদেশের প্রতিটা মানুষের মৌলিক অধিকার এবং প্রত্যেকটা মানুষকে সে গুরুত্ব দিয়ে যেন সবাইকে ভালো রাখে, সেই মানসিকতা নিয়েই সে চলছে। এবং এই নির্যাতিত যে পরিবারগুলো আছে, তাদেরও অভিভাবকের দায়িত্বও সে আছেন। বিভিন্ন সময় আমাদের সাথে কথা হয়, আমরা ওই রকম একটা বাংলাদেশেই দেখতে চাই। আর বিশেষ করে আমি চাই আমার যে সবচেয়ে বড় শত্রু, তারও যেন এই কষ্টটা করতে না হয়, তার পরিবার যেন এই কষ্টটা না করে। এই কথাটা আমি আগেও বলছি, শুধু যে কারাগারে থাকে সে নিজেই থাকে না, তার পরিবার থাকে কারাগারে। আর যে গুম হলো, তার পুরো পরিবারেই যেন একটা গুমের মধ্যে চলে যায়। বিশ্বকাপ উন্মাদনা চলছে, বিশ্বকাপ ফুটবল, কে কোন দলের সমর্থক? আমি ছোটবেলা থেকে ব্রাজিলের সমর্থক, ব্রাজিলকে সমর্থন করি। আর আপনার পাশে যিনি বসে আছেন আমি ভাবি, তো জার্মানি। জার্মানি তো বিদায় নিয়েছে হ্যাঁ, এখন। এই জন্যই আমি আর কিছু বলবো না। তো আমার দুই মেয়েও কিন্তু ব্রাজিল সাপোর্ট করে। যেদিন ব্রাজিলের খেলা হয় সেদিন তো তাদের অনেক বেশি আয়োজন থাকে। আমার তেমন কোনো উন্মাদনা কাজ করে না, কারণ আমি তো ওই যে জানি যে আমাকে কাজের মধ্যে দিয়ে থাকতে হবে। জীবনে এমন কোনো মুহূর্ত আছে কি যেটা মনে পড়লে অনেক বেশি ভালো লাগে কিংবা এখনো চোখে জল আসে? আমার বড় মেয়ে যেদিন হয় সেদিন, তো এটি আমার কাছে তো মা হবার প্রথম যে আনন্দ অনুভূতি। আবার সেদিনই তার এলাকায় একটি ঝামেলা ছিল। তো একজন দায়িত্বশীল মানুষ হিসেবে বলবো যে আমার সন্তান একদিকে যেমন, সেদিনও সে ব্যস্ত ছিল। তো এটি আমাকে একটু বেশি কষ্ট দেয় যে অভিমানের জায়গা না, যে আজকের দিনটিও তাকে আমি পাচ্ছি না। তো এই মুহূর্তটি আমার কাছে মনে হয় যে একই রকম মা হিসেবে, একজন ওয়াইফ হিসেবে। তো হয় না যে আমরা ম্যাক্সিমাম দেখি যে আপনারা দেখবেন যে প্রতিটি ফ্যামিলি কিন্তু একই রকম একটা ছবি থাকে, একটা সিনারিও থাকে, যে প্রথম মা হবার সময় যে হাজব্যান্ড পাশে থাকা। তো আমার সেদিন মনে হচ্ছিল যে ও আমার পাশে থাকলে ভালো হতো, ছিল কিন্তু কিছুটা সময়ের জন্য। হ্যাঁ, অনেক সময় ইচ্ছা করে। এটি আমাকে একটু মাঝে মধ্যে কষ্ট দেয় যে আমরা তো স্বাভাবিক জীবনযাপন করি না অ্যাকচুয়ালি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ ধন্যবাদ। যে আপনি কষ্ট করে আপনার ফুল টিম নিয়ে আজকে আমাদের স্মরণ করেছেন। আমাদের এই কষ্ট, ভালো লাগা, এই বাংলাদেশের মানুষ, আমার নির্বাচনী আসনের মানুষ, সব মিলে সবাইকে ধন্যবাদ। আপনাদের জন্য অনেক শুভকামনা, শতায়ু হোক আপনাদের এই যুগল পথ চলা। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। স্টার নিউজের সাথেই থাকুন।